নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চাকরির গণিত চর্চা। তো প্রথম প্র্যাকটিস সেটে তোমাদের পজিটিভ রেসপন্স পাওয়ার জন্য আমরা এখন থেকে আরো বেশি বেশি করে প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করছি। তো আজকের যে প্র্যাকটিস সেটটা সেগুলো তোমাদের আপকামিং যে বিভিন্ন পরীক্ষাগুলো আছে, যেমন ডাব্লিউবিপি, কেপি, এসএসসি এমটিএস, জিডি, রেলওয়ে, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, এইসব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করে দিই। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি বলা আছে, দা ওয়ার্ড জেনোসাইড মিনস। তাহলে এখানে আমাদেরকে একটা শব্দ দিয়ে দেওয়া আছে, শব্দটা কি? জেনোসাইড। তাহলে এই জেনোসাইড যে কথা, এই জেনোসাইড কথার অর্থ কি? তাহলে সবার প্রথমে আমরা দেখে নিই যে জেনোসাইড কথার বাংলা অর্থ কি। জেনোসাইড কথার অর্থ হচ্ছে জাতি হত্যা। তাহলে তোমাদেরকে যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ইহুদি জাতির সাথে যে অত্যাচারটা করছিল, তাদেরকে যে নৃশংসভাবে মেরেছিল, সেটাকে তোমরা জেনোসাইড বা জাতি হত্যা বলতে পারো। তাহলে এবার আমরা অপশনগুলো দেখে নিই। তাহলে প্রথম অপশন আছে রেসিয়াল কিলিং, 2 নম্বরে আছে সুইসাইড, 3 নম্বরে আছে মার্ডার, আর 4 নম্বরে আছে স্লটার। তাহলে রেসিয়াল ক্লিনিং মানে কি? রেসিয়াল কিলিং মানে হচ্ছে, রেসিয়াল কথার অর্থ হচ্ছে জাতিগত, আর কিলিং কথার অর্থ হচ্ছে হত্যা। বোঝা গেল? তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর বোঝাই যাচ্ছে কোনটা আমাদের সঠিক উত্তর হবে। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে জেনোসাইড মানে জাতি হত্যা, আর রেসিয়াল কিলিং মানে হচ্ছে জাতিগত হত্যা, একই কথা। তাহলে বাকিগুলো আমরা দেখিনি। সুইসাইড মানে আমরা প্রত্যেকেই জানি, আত্মহত্যা। মার্ডার মানে হত্যা বা খুন, আর স্লটার মানে কি? পশুবধ বা পশু হত্যা। বোঝা গেল? তাহলে এবার আমরা দেখব 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নে কি বলা আছে, চুজ দ্য সুইটেবল ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তাহলে এখানে আমাদের একটা বাক্য দেওয়া আছে, বাক্যের মধ্যে একটা শূন্যস্থান দেওয়া আছে। এবার এই শূন্যস্থানে 4টা অপশনের মধ্যে আমরা সঠিক অপশনটা চুজ করে আমাদের বাক্যটাকে সম্পূর্ণ করব। তাহলে দেখে নেই, এ ড্যাশ রবার ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে। তাহলে একজন ড্যাশ ছিনতাইকারী, রবার মানে ছিনতাইকারী বা ডাকাত, গতকাল গ্রেফতার হয়েছিল। তাহলে এখান থেকে আমরা কোন অপশনটা নেব? তাহলে অপশন এ দেখে নেই। অপশন এ বলা আছে ফেমাস। ফেমাস মানে কি? ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। আর অপশন বি নটোরিয়াস। নটোরিয়াস কথার অর্থ কি? নটোরিয়াস কথার অর্থ হচ্ছে কুখ্যাত। এবার অপশন সি বলা আছে রেপুটেটেড। রেপুটেটেড মানে কি? সুনামধন্য বা সুপরিচিত। আর অপশন ডি বলা আছে নোটেড। নোটেড কথার অর্থ হচ্ছে বিশিষ্ট বা উল্লেখযোগ্য। তাহলে দেখো এখান থেকে আমরা যদি অপশন বি নিয়ে নেই, তাহলে দেখো বাক্যটা সম্পূর্ণ হচ্ছে। দেখো এখানে বলা আছে এ নটোরিয়াস রবার ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে, অর্থাৎ একজন কুখ্যাত ছিনতাইকারী বা ডাকাত গতকাল কি হয়েছিল? গ্রেফতার হয়েছিল। বোঝা গেল? তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। বাকিগুলো যদি নেই, ফেমাসও এখানে হবে না, একজন বিখ্যাত তো রবার তো হয় না, তাই না? আর রেপুটেডও হবে না, আর অপশন ডি নোটেডও হবে না। তাহলে এখান থেকে সঠিক উত্তর কি? অপশন নাম্বার বি। চলো নেক্সট প্রবলেম দেখো। এখানে আমাদেরকে একটা স্পেলিং দিয়ে দেওয়া আছে। এবার বলছে এটা সঠিক স্পেলিংটা কি। তাহলে দেখে নিব, চুজ দ্য কারেক্ট স্পেলিং। তাহলে মিসলেনিয়াস। মিসলেনিয়াস আমরা প্রত্যেকেই মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছি বা দিব। তাহলে মিসলেনিয়াস কথার অর্থ কি? দেখো মিসলেনিয়াস কথার অর্থ হচ্ছে বিবিধ বা মিশ্রিত। বিবিধ বলতে পারো বা মিশ্রিত যাকে বলি আমরা, ঠিক আছে? বাংলা অর্থগত মানে হচ্ছে মিসলেনিয়াস কথার অর্থ মিশ্রিত বা বিবিধ। আর এই মিসলেনিয়াস কথার সঠিক যেটা বানান সেটা হচ্ছে অপশন নাম্বার বি, MISCELLANEOUS, মিসলেনিয়াস। এভাবে যদি তোমরা সিলেবেল করে করে পড়ো বা মুখস্থ করার চেষ্টা করো, তাহলে খুব সহজেই কিন্তু মনে থাকবে। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। তাহলে এখানে 4 নাম্বারটা বলছে অ্যাড এ সুইটেবল প্রেফিক্স টু এমবার্ক। তাহলে আমরা আগের দিন দেখে নিয়েছিলাম যে প্রেফিক্স কি জিনিস। প্রেফিক্স হচ্ছে কিছু অর্থহীন বা অর্থযুক্ত শব্দ বা শব্দগুচ্ছ, যেগুলো একটা শব্দের প্রথমে বসে একটা নতুন শব্দ তৈরি করে, সেটাকে আমরা বলে থাকি প্রেফিক্স। যেমন এখানে ডিস, এখানে আন, এখানে ইন, আর এখানে ইন।
এখানে মূল যে শব্দ রুট ওয়ার্ডটা হচ্ছে এম্বার, আর এম্বার কথার অর্থ হচ্ছে জাহাজে ওঠা। বোঝা গেল? জাহাজে ওঠা বা জাহাজে তোলা বলতে পারো, ঠিক? তাহলে এই এম্বার কথার সঙ্গে আমরা কোন সঠিক প্রেফিক্সটা ইউজ করে একটা নতুন শব্দ তৈরি করব? এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ, ডিসএম্বার। এবার এই ডিসএম্বার কথার অর্থ কি? ডিসএম্বার কথার অর্থ হচ্ছে জাহাজ থেকে নামানো বা জাহাজ থেকে নেমে যাওয়া। বোঝা গেল? তাহলে এখানে আমাদের রুট ওয়ার্ড হচ্ছে এম্বার, আর এটার সঙ্গে আমরা কোন প্রেফিক্সটা ইউজ করলাম? এখান থেকে আমরা যে প্রেফিক্সটা ইউজ করলাম সেটা হচ্ছে ডিস। আর বাকি আনএম্বার, ইন এম্বার, ইম এম্বার এরকম কোনো শব্দ ইংরেজিতে নেই। বোঝা গেল? তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 5 নম্বরে বলা আছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার মিনস, অর্থাৎ এখানে আমাদেরকে একটা ইডিয়ম দিয়ে দেওয়া আছে। ইডিয়মকে আমরা বাংলায় বলে থাকি বাগধারা। বাগধারা কি জিনিস? যেমন আমরা বাংলা বলার সময় বা কথা বলার সময় বিভিন্ন রকম বাগধারা ইউজ করে থাকি। কিরকম? যেমন নাচতে না পারলে উঠোন বাঁকা, এটা একটা বাগধারা। তাহলে এই যে কথাটা, এই কথাটার আক্ষরিক অর্থ কি বা কি অর্থে আমরা ব্যবহার করি, ঠিক তেমনি এখানে একটা ইডিয়ম দেওয়া আছে পুল ইয়োর সেলফ টুগেদার। এই কথাটা কোন অর্থে ব্যবহৃত হয় সেটাই আমাদেরকে বের করতে হবে। চলো অপশন এ দেখে নেই। ড্র্যাগ ওয়ান সেলফ, ড্র্যাগ মানে টেনে তোলা বা টেনে আনা, ওয়ান সেলফ মানে নিজেকে, নিজেকে টেনে আনা। অপশন বি বলা আছে হেল্প ওয়ান, হেল্প মানে আমরা প্রত্যেকেই জানি সাহায্য করা। আর গেট এংরি মানে কি? এংরি মানে রাগ হওয়া। আর অপশন ডি বলা আছে কাম ডাউন বাই ওয়ান সেলফ। কাম ডাউন মানে কি? কাম ডাউন মানে হচ্ছে শান্ত হওয়া বা শান্ত করানো। বোঝা গেল? কাম ডাউন বা ওয়ান সেলফ মানে নিজেকে শান্ত করা। এখান থেকে 5 নম্বরের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কাম ডাউন বাই ওয়ান সেলফ। অর্থাৎ পুল ইয়োর সেলফ টুগেদার, এই ইডিয়মটার অর্থ হচ্ছে কাম ডাউন বাই ওয়ান সেলফ, নিজেকে শান্ত করা। বোঝা গেল? তাহলে পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ কথা। গুরুত্বপূর্ণ কথাটা হলো, যদি তোমার টার্গেট সরকারি চাকরি বা গভর্নমেন্ট জব হয়, তাহলে তুমি আমাদের চাকরির গণিত চর্চা পরিবারে ওয়েলকাম। তোমাদের কথা ভেবে তোমাদের জন্য বিভিন্ন রকম কোর্স ডিজাইন করা আছে, যেরকম ম্যাথ 0 টু হিরো ব্যাচ, সেটা সম্পূর্ণ রঞ্জন স্যারের তত্ত্বাবধানায় শুধু অঙ্ক করানো হয়। সেখানে তুমি বেসিক লেভেলে থাকো, মডারেট লেভেল থাকো কিংবা অ্যাডভান্স লেভেলে থাকো না কেন, সেখানে প্রত্যেকের জন্য জায়গা আছে। এবার সেখানে বিশেষত্ব হচ্ছে সেখানে সপ্তাহে 7 দিন অঙ্কের ক্লাস হয়, প্লাস উইকলি মক টেস্ট নেওয়া হয়। বোঝা গেল? তাছাড়া তোমরা যদি অন্য কোর্সে ভর্তি হতে চাও, যেরকম প্রিভিয়াস ইয়ার, সেটা মূলত ডাব্লিউবিপি এবং কেপির বিগত 15 বছরের প্রশ্ন ধরে ধরে প্রত্যেকটা সলভ করানো আছে। সেখানে আমি আছি, রঞ্জন স্যার আছেন এবং আরও 2জন টিচার আছেন। তাছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন কম্বাইন্ড ব্যাচ চালু হতে যাচ্ছে। সেই সম্বন্ধে যদি তোমরা বিস্তারিত জানতে চাও এবং তোমাদের চাকরি পাওয়ার পথ যদি সুগম করতে চাও, তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। চলো নেক্সট প্রবলেম দেখে নিই। 6 নম্বরে কি বলা আছে? দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ লেজারাস। তাহলে এখানে অ্যান্টোনিম মানে আমরা প্রত্যেকেই জানি, অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। এবার লেজারাস এই কথার বিপরীত শব্দটা কি? আমরা সবার প্রথমেই দেখে নিই লেজারাস কথার অর্থ কি। লেজারাস কথার অর্থ তোমরা বলতে পারো লম্পট বা কামুক। এটা কিন্তু WBCS 2020 প্রিলিমসের প্রশ্ন, ঠিক আছে? লম্পট বা কামুক যাকে বলি, বা চরিত্রহীন বলতে পারো। তাহলে এই লেজারাস কথার আমাদের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ বের করতে হবে। আমরা অপশনগুলো দেখে নিই। দেখো অপশনে বলা আছে প্যাশনেট। প্যাশনেট কথার অর্থ কি? প্যাশনেট কথার অর্থ হচ্ছে আবেগপ্রবণ বা কামুক বলতে পারো, একই কথা। অপশন বি বলা আছে ডার্টি। ডার্টি মানে আমরা প্রত্যেকেই জানি নোংরা, তাই না? আচ্ছা, নেস্টি মানে কি? নেস্টি মানে হচ্ছে অপরিষ্কার। বোঝা গেল? আর চেস্ট, চেস্ট কথার অর্থ হচ্ছে পবিত্র। পবিত্র বা আরেকটা অর্থ হয় সেটা হচ্ছে সতী। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে লেজারাস কথার অর্থ, লেজারাস বা লেসারাস কথার অর্থ যদি লম্পট বা কামুক হয়, তাহলে এটার বিপরীত শব্দ হয়ে যাবে চেস্ট। চেস্ট কথার অর্থ কি? পবিত্র বা সতী। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি। বোঝা গেল? আচ্ছা, চলো তাহলে নেক্সট প্রবলেম।
এবার 7 নম্বরে বলা আছে ইউজ দ্য রাইট প্রিপোজিশন। তাহলে এখানে আমাদেরকে একটা সঠিক প্রিপোজিশন ব্যবহার করে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। তাহলে দেখে নেই বাক্যটা কি বলা আছে, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস, অর্থাৎ সে ব্যবসা করে প্রসাধন সামগ্রী। প্রসাধন সামগ্রী মানে সাজার জিনিসপত্র, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা কোন অপশনটা নিব, এখান থেকে আমরা যেটা সঠিক অপশন নিব সেটা হচ্ছে ডিল ইন। ডিল ইন মানে কি, ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা। ডিল ইন মানে ব্যবসা করা। তাহলে এখানে অনেকের কনফিউশন হয় ডিল ইন আর ডিল উইথ। তাহলে ডিল উইথ মানে কি সেটাও আমরা দেখে নেই। ডিল উইথ মানে হচ্ছে আচরণ করা বা ব্যবহার, আচরণ করা বা ব্যবহার বলতে পারো, ঠিক আছে। দেখো আমরা একটাই ধরেই চলি। তাহলে সবসময় মনে রাখবে ডিলের সঙ্গে যখন ইন প্রিপোজিশন আসবে সেটা বোঝায় কোনো কিছুর ব্যবসা করা, আর ডিল উইথ মানে হচ্ছে কারোর সঙ্গে আচরণ করা বা ব্যবহার, কারোর সঙ্গে তুমি কিরকম ব্যবহার করছো সেটা, ঠিক আছে। তাহলে এই দুটো কনফিউশন করবে না, ঠিক আছে, কনফিউজ একদম হবে না। ডিল ইন মানে হচ্ছে আমাদের ব্যবসা করা। তাহলে এখানে যেহেতু কসমেটিক গুডস আছে, কসমেটিক গুডস মানে কি প্রসাধন সামগ্রী, তাহলে প্রসাধন সামগ্রীর সঙ্গে তো কেউ ব্যবহার করে না, ব্যবহার মানে আচরণ, এখানে আচরণ অর্থে। তাহলে এখানে ডিল ইন নিব, অর্থাৎ সে প্রসাধন সামগ্রীর জিনিসপত্রের ব্যবসা করে, বোঝা গেল। তাহলে চলো নেক্সট প্রবলেম। তাহলে 8 নম্বরে বলা আছে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। হি সেড গ্রাস ইজ গ্রিন। তাহলে ইনডাইরেক্ট স্পিচ করতে বলছে মানে আমাদেরকে এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলছে। তাহলে এটার বাংলা মানে হচ্ছে সে বলল ঘাস হয় সবুজ। তাহলে এটার যদি সঠিক উত্তর দেখি তাহলে এটার অপশন হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। এবার প্রশ্ন হলো কিভাবে হলো, চলো দেখে নেই। তাহলে দেখো এখানে গ্রাস ইজ গ্রিন, এই যে কথাটা, এটা হচ্ছে আমাদের কি বলতো ফ্যাকচুয়াল ট্রুথ। এবার ফ্যাকচুয়াল ট্রুথ মানে কি, ফ্যাকচুয়াল ট্রুথ মানে হচ্ছে বাস্তবিক সত্য, অর্থাৎ ঘাস কি হয় সাধারণত সবুজ হয়। এবার কেউ যদি ভুল ধরো যে ঘাস মরে গেলে তো হলুদ হয়, সেটাতে আমরা যাব না, বিতর্কে যাব না। তো ঘাস সাধারণত কি হয় সবুজ রঙের হয়, তো সেজন্য এটা হচ্ছে ফ্যাকচুয়াল ট্রুথ। তো যখন কোনো ডাইরেক্ট স্পিচে দেখবে যে সেটা ফ্যাকচুয়াল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ বা হেবিচুয়াল ট্রুথ আছে। ফ্যাকচুয়াল ট্রুথ মানে বাস্তবিক সত্য, ইউনিভার্সাল ট্রুথ মানে সার্বজনীন সত্য, যেমন মানুষ হয় মরণশীল। আর হেবিচুয়াল ট্রুথ মানে অভ্যাসগত সত্য। সেসব ক্ষেত্রে আমাদের কি হবে না বলতো, এই জায়গাটুকুর কোনো রকম পরিবর্তন হবে না। অর্থাৎ হি সেইড, এখানে হি বসালাম, হি হলো হি, হয়ে গেল। এবার সেইডের জায়গায় আসলো টোল্ড, আর কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে আমরা বসাই দিলাম দ্যাট। বাকি যতটুকু আছে একদম হুবহু আমরা বসাই দিব। আমরা সাধারণত আমরা দেখছি যে ন্যারেশন করার সময় ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আনার সময় টেন্সের পরিবর্তন করি। কিরকম, যদি এখানে ইজ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা করা দেই ওয়াজ, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকলে সেটাকে আমরা পাস্টে নিয়ে যাই, কিন্তু এখানে কোনো রকম পরিবর্তন করব না। কেন, কারণ এটা হচ্ছে ফ্যাকচুয়াল ট্রুথ। তাহলে সহজভাবে যদি বোঝো, সহজভাবে যদি মনে রাখো, তাহলে ফ্যাকচুয়াল ট্রুথ, হেবিচুয়াল ট্রুথ আর ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে আমরা কি করব না, কোনো রকম পরিবর্তন করবো না, শুধু আমরা সামনের অংশটুকুর পরিবর্তনটা করে নেব। এখানে হি আছে, হি বসালাম, আর সেইড আছে, সেইডের পরিবর্তে টোল্ড, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, আর বাকি যা আছে একদম হুবহু বসিয়ে দিলাম, বোঝা গেল। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন। এখানে অনেকে বলতে পারো যে সেইড থাকলে তো সেইড হয়, কিন্তু দেখো প্রত্যেকটা অপশনে কিন্তু টোল্ড দেওয়া আছে, সেজন্য আমরা এখানে টোল্ড ধরেই আগালাম। এখানে যদি সেইড টু, অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি যদি দেখি সেইড টু থাকলে টোল্ড হয়, বোঝা গেল। তাহলে আমরা এত বিতর্কে যাব না, আমরা এটা যেহেতু আমাদের প্রিভিয়াস এর প্রশ্ন সেহেতু আমরা এভাবেই আগাবো। এখানে সেইডের পরিবর্তে টোল দেওয়া আছে, টোল ধরেই আগাবো, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট প্রবলেম। এবার দেখো 9 নম্বরে কি বলা আছে, হি স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি, অর্থাৎ সে গাছের ছায়ার নিচে বসেছিল। তাহলে আমরা দেখিনি এখানে কোনটা আমরা ব্যবহার করব। দেখো অপশন এ বলা আছে আন্ডার, আন্ডার মানে কি তলদেশে, তলদেশে বা নিচে বলা যায়। আর বিলো মানে কি, বিলো কথার অর্থ হচ্ছে নিচে। এবার পরেরটা কি দেওয়া আছে, ইন, ইন মানে কোনো কিছুর ভেতরে বোঝায়, ভেতরে মানে
যেমন তোমাকে যদি বোঝাই, তুমি একটা রুম আছে, রুমের ভেতরে আসো, ধরো একটা রুমের ভেতরে ছাত্র আছে, সেটাকে আমরা বলবো ইন, সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। আর অন কখন ব্যবহার করি? উপরে, উপরে অর্থে বোঝাতে আমরা ইন প্রিপোজিশন অন প্রিপোজিশন ব্যবহার করি। যেমন ধরো একটা টেবিল আছে, টেবিলের উপরে বই রাখা আছে, কলম রাখা আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। এবার এখানে আমরা কোনটা ব্যবহার করব? এখানে ব্যবহার করব যে প্রিপোজিশনটা, সেটা হচ্ছে আন্ডার। আন্ডার মানে কি? আন্ডার মানে কি? তলদেশে বা নিচে। তারা ছায়ার নিচে বসে আছে। এবার অনেকের না এই আন্ডার আর বিলো এই দুটার মধ্যে কনফিউশন হয়। দেখো আন্ডার মানেও নিচে আর বিলো মানেও নিচে, তাহলে পার্থক্যটা কোথায়? দেখো পার্থক্য একদম সূক্ষ্ম পার্থক্য। যেমন আন্ডার আমরা কখন ব্যবহার করব? আন্ডার ব্যবহার করব কোনো কিছু নিচে বা তলদেশে বোঝালে। একটা বস্তু থাকবে, যেমন এখানে গাছ, গাছ একটা জিনিস, সেটা ছায়ার নিচে বসে আছে, সেই জন্য আমরা এখানে বসালাম আন্ডার। আর বিলো কখন ব্যবহার করব? বিলো ব্যবহার করব যখন কোনো স্ট্যাটাস বা অবস্থান বোঝাবে। উদাহরণ, উদাহরণ যেমন প্রত্যেকের একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি, যেমন বিপিএল, প্রত্যেকেরই রেশন কার্ড থাকে, এপিএল বিপিএল থাকে। তাহলে বিপিএল মানে কি? বিলো পভার্টি লাইন, অর্থাৎ দরিদ্র সীমার নিচে। এখানে একটা স্ট্যাটাস বোঝানো হচ্ছে, সেজন্য সেক্ষেত্রে আমরা কি নিব? বিলো নিব। ঠিক আছে? আর যেহেতু এখানে গাছ একটা বস্তুর কথা বলা আছে, সেজন্য আমরা এখানে কি নিলাম? এখানে নিলাম কিন্তু আন্ডার। ঠিক? তাহলে 9 এর অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন নাম্বার এ। চলো পরবর্তী প্রশ্ন। তাহলে পরবর্তী প্রশ্নে বলা আছে ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস, অর্থাৎ এখানে দেখো অপশনে বলা আছে ডটার ইন ল। ডটার ইন ল মানে কি? ডটার ইন ল মানে পুত্রবধূ। তাহলে প্রত্যন্ত গ্রামে পুত্রবধূদের উপর পুত্রবধূরা এখনো অত্যাচারিত হয়ে থাকে। অর্থাৎ প্রত্যন্ত গ্রাম বাংলায় আমরা কি দেখি? যে শাশুড়ি বউয়ের উপরে অত্যাচার করছে। ঠিক আছে না? এগুলো সাধারণত দেখা যায়। যাই হোক, এত কন্ট্রোভার্সি না যাওয়াই উচিত। তো এখানে প্রশ্নটা বলা আছে প্রত্যন্ত গ্রামে কি হয়? পুত্রবধূরা এখনো অত্যাচারিত হয়। তাহলে এখানে আমরা কোন অপশনটা নিব? দেখো এখানে বলা আছে ডটার ইন লস, এখানে বলা আছে ডটার্স ইন লস, আর এখানে বলা আছে ডটার্স ইন ল, আর এখানে বলছে ডটার ইন ল। তাহলে এখানে দেখো এই অক্সিলারি ভার্বটা আমরা দেখব, অর্থাৎ এখানে আর বলা আছে। তাহলে আর কথাটা আমরা কখন ইউজ করি? আর কথাটা ব্যবহার করি প্লুরালের ক্ষেত্রে। তাহলে প্লুরালের ক্ষেত্রে, প্লুরাল মানে কি? প্লুরাল মানে হচ্ছে একের বেশি। যখন আমরা একের বেশি 2 3 4 5 বোঝাবো, তখন সেক্ষেত্রে আমরা কি? বহু বচন, অর্থাৎ প্লুরাল। আর সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে একজন বা একজনের কথা বোঝানো হচ্ছে। তাহলে এখানে আর দেখে আমরা বুঝতে পারছি এখানে অনেকগুলো পুত্রবধূর কথা বলা হচ্ছে। মানে গ্রাম তো একটা না, আর পুত্রবধূ একজন না, তাহলে একটা গ্রামে অনেক পুত্রবধূ থাকতে পারে, তাই না? সেই ক্ষেত্রে আমরা তাহলে কোনটা নিব? তাহলে এক্ষেত্রে আমরা সঠিক উত্তর যেটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে অপশন নাম্বার সি, ডটার্স ইন ল। হয়ে গেল। এবার অনেকের প্রশ্ন আসে, যেমন উদাহরণ দিয়ে বুঝি, এখানে বয় আছে, বয় মানে কি? এটা সিঙ্গুলার বোঝাচ্ছে একজন ছেলে। আর এটাকে প্লুরাল ক্ষেত্রে করার ক্ষেত্রে আমরা কি লিখবো? বয়েজ। তাহলে এই এস বা ইএস যুক্ত করে আমরা কি করি? এস বা ইএস যুক্ত করার মাধ্যমে আমরা একটা সিঙ্গুলারকে প্লুরাল ফর্মে নিয়ে যাই, তাই না? এখানে এস বসালাম কি? সবার শেষে বসাইলাম। কিন্তু দেখো এখানে যে আমরা এস বসাইছি, এই ডটার মেইন রুট ওয়ার্ডের সঙ্গে কিন্তু বসাইছি। এটাই একটা তোমাদের নিয়ম হিসেবে ধরতে পারো। যখন ডটার ইন ল, সান ইন ল, ফাদার ইন ল এগুলো থাকবে, তখন তোমরা প্লুরাল করার ক্ষেত্রে কিন্তু লাস্টে এস বসালে ভুল হয়ে যাবে। সবার শেষে যদি এস বসাই, সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। তাহলে এস কোথায় বসবে? অর্থাৎ প্লুরাল করার জন্য আমরা এসটা সবসময় এই রুট ওয়ার্ডটার সঙ্গে বসাবো, ডটারের সঙ্গে বসাবো। যদি সান ইন ল থাকে তাহলে সানস ইন ল হবে, যদি ফাদার ইন ল থাকে তাহলে ফাদার্স ইন ল হবে। বোঝা গেল? তাহলে এস কিন্তু আমরা শেষে বসাবো না। সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, ডটার্স ইন ল আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস। প্রত্যন্ত গ্রামে এখনো পুত্রবধূরা অত্যাচারিত হয়ে থাকে। হলো? চলো নেক্সট প্রবলেম দেখো। পরেরটা 11 নাম্বার বলছে ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। তাহলে এখানে আমাদেরকে একটা বাক্য দিয়ে দেওয়া আছে, সেই বাক্যর মধ্যে আমরা কোন সঠিক শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে সেটাকে সম্পূর্ণ করব। দেখো বলা আছে আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই, আমি ড্যাশ যে রোগীটা খুব শীঘ্রই মারা যাবে। তাহলে অপশনগুলো দেখে নেই। এখানে অপশন এ বলছে হোপ। হোপ মানে কি? হোপ মানে হচ্ছে আশা করা। বোঝা গেল? আর সি মানে কি? সি মানে হচ্ছে দেখা। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা।
আর অ্যাফ্রেড মানে আশঙ্কা প্রকাশ করা। আশঙ্কা প্রকাশ করা মানে হচ্ছে ভয় পাওয়া। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কোন সঠিক উত্তরটা, সঠিক অপশনটা নিব? এখান থেকে আমরা নিব অপশন নাম্বার ডি, আই অ্যাম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই। আমার আশঙ্কা হচ্ছে বা আমি ভয় পাচ্ছি যে রোগীটা খুব শীঘ্রই মারা যাবে। এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে এখানে থিঙ্কও তো হতে পারতো, বা আই থিঙ্ক মানে আমার মনে হয় বা আমি চিন্তা করছি হয়তো রোগীটা খুব শীঘ্রই মারা যাবে, কিন্তু না, যখন আমরা কোনো একটা আশঙ্কা বা ভয় প্রকাশ করব সেক্ষেত্রে আমরা এই অ্যাম অ্যাফ্রেড এই ফ্রেজটা নিয়ে ব্যবহার করব। তাহলে আমি আশঙ্কা প্রকাশ করছি যে রোগীটা খুব শীঘ্রই মারা যাবে। তাহলে বাকি অপশনগুলো যদি নেই তাহলে কিন্তু সেগুলো সঠিক হবে না। এক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করা বা ভয় পাওয়ার ক্ষেত্রে আই অ্যাম অ্যাফ্রেডটাই একদম সঠিক। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। তাহলে 12 নাম্বার বলছে অ্যাড এ সুইটেবল প্রেফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ব্যালেন্স। তাহলে এখানে আমাদেরকে একটা শব্দ দিয়ে দেওয়া আছে ব্যালেন্স। তাহলে ব্যালেন্স মানে আমরা দেখে নিই, ব্যালেন্স মানে কি? ভারসাম্য। আর এখানে যেহেতু আমাদেরকে প্রেফিক্স ইউজ করার মাধ্যমে একটা বিপরীত শব্দ তৈরি করতে বলছে, তাহলে ব্যালেন্স মানে ভারসাম্য যদি হয় তাহলে এটার বিপরীত শব্দ কি হবে? এটার বিপরীত শব্দ হচ্ছে ভারসাম্যহীন। ঠিক আছে না? তাহলে এই ভারসাম্যহীনকে আমরা ইংরেজিতে কি বলি? ভারসাম্যহীনকে আমরা ইংরেজিতে বলি ইমব্যালেন্স। ঠিক আছে? তাহলে ব্যালেন্স কথাটার সঙ্গে আমরা কোন প্রেফিক্সটা ব্যবহার করলাম? ইম। আই এম ইমব্যালেন্স। তাহলে ব্যালেন্স মানে যদি ভারসাম্য হয় আর ইমব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্যহীন। আর বাকি যে অপশনগুলো দেওয়া আছে, অপশন এ, অপশন বি আর অপশন সি, এরকম নন ব্যালেন্স, আনব্যালেন্স, ডিসব্যালেন্স বলে কোনো শব্দ ইংরেজিতে নেই। তাহলে ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য আর ইমব্যালেন্স মানে কি? ভারসাম্যহীন। ঠিক আছে? তাহলে এখান থেকে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি। তাহলে পরবর্তী প্রশ্ন। তাহলে 13 নম্বরে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল কনজাংশন। তাহলে কনজাংশন মানে কি? কনজাংশনের মূলত কাজ হচ্ছে দুইটা ক্লজকে যুক্ত করা। তাহলে এখানে হি অ্যাডভান্স একটা ক্লজ আর হি কুড একটা ক্লজ। তাহলে ক্লজ নিয়ে আমরা এত গভীরে যাব না। তাহলে এখান থেকে আমরা কোনটা ব্যবহার করে বাক্যটাকে সম্পূর্ণ করব? তাহলে দেখো, আনটিল মানে কি? আনটিল মানে হচ্ছে পর্যন্ত, পর্যন্ত বা অবধি। হোয়াইল মানে কি? হোয়াইল মানে হচ্ছে যখন। আর এখানে অ্যাজ ফার অ্যাজ কথার অর্থ হচ্ছে অ্যাজ ফার অ্যাজ মানে যত দূর সম্ভব বা যত দূর যাওয়া যায়। আর উইথ মানে আমরা প্রত্যেকেই জানি উইথ মানে হচ্ছে সাথে বা দ্বারা। বোঝা গেল? তাহলে হি অ্যাডভান্সড অ্যাজ ফার অ্যাজ হি কুড, অর্থাৎ সে যতটা সম্ভব এগিয়ে গিয়েছিল। তাহলে এখান থেকে আমরা কোন কনজাংশনটা ব্যবহার করলাম? অপশন নাম্বার সি, অ্যাজ ফার অ্যাজ মানে কি? যত দূর বা যতটা পর্যন্ত বা যত দূর সম্ভব। তাহলে সে যত দূর সম্ভব এগিয়ে গিয়েছিল। তাহলে এখান থেকে যদি আনটিল ব্যবহার করি তাও দেখো বাক্যটা সম্পূর্ণ হচ্ছে হি অ্যাডভান্স আনটিল হি কুড, এটাও হয় না। হি অ্যাডভান্স হোয়াইল হি কুড মানে সে এগিয়ে গিয়েছিল যখন সে পারতো, এটাও হয় না। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, হি অ্যাডভান্সড অ্যাজ ফার অ্যাজ হি কুড। চলো পরবর্তী প্রশ্ন। তাহলে 14 নম্বরে বলা আছে দা ইডিওমেটিক এক্সপ্রেশন সি আই টু আই মিনস, অর্থাৎ এখানে আমাদের একটা ইডিয়ম দিয়ে দেওয়া আছে। এখানে ইডিয়মটা হচ্ছে সি আই টু আই। এই ইডিয়মটার মানে কি আমরা দেখে নেব। তাহলে সি আই টু আই এই ইডিয়মটা যে অর্থে ব্যবহৃত হয় সেটা হচ্ছে এগ্রি উইথ সামওয়ান, মানে কারোর সাথে সহমত হওয়া, কারোর কোনো কথায় রাজি হওয়া। সহমত হওয়া বা রাজি হওয়া একই কথা, এগ্রি। ঠিক আছে? তাহলে সি আই টু আই কথার অর্থ কি? এগ্রি উইথ সামওয়ান মানে কারোর সাথে সহমত বা একই মতামত প্রকাশ করা। বাকি অপশনগুলো দেখে নেব। রিমেইন নিউট্রাল, টু রিমেইন নিউট্রাল মানে কি? নিরপেক্ষ থাকা। ডিসএগ্রি উইথ সামওয়ান, ডিসএগ্রি মানে কি? কারোর সাথে মতের পার্থক্য দেখা দেওয়া। আর সি সামথিং মানে কোনো কিছু দেখা। তাহলে এখান থেকে সঠিক উত্তর আমরা দেখে নিলাম, সেটা হচ্ছে অপশন নাম্বার এ, সি আই টু আই, অর্থাৎ কারোর সাথে সহমত, অর্থাৎ এগ্রি উইথ সামওয়ান। হলো? চলো পরবর্তী প্রশ্ন, এটাই আজকে আমাদের শেষ প্রশ্ন। এখানে বলছে অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ। তাহলে অর্নিথোলজি এটা কোন বিজ্ঞান? যেমন আমরা জানি যে জুলজি মানে কি?
জুলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা, আর বোটানি মানে কি? বোটানি মানে হচ্ছে উদ্ভিদবিদ্যা, ঠিক না? তাহলে এখানে অর্নিথোলজি এটা কি ধরনের বিজ্ঞান, অর্থাৎ অর্নিথোলজিতে কি নিয়ে পড়াশোনা করা হয়? তাহলে অর্নিথোলজি যেটা হচ্ছে সেটা হচ্ছে বার্ডস। তাহলে অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ বার্ডস। অর্নিথোলজি কথার অর্থ কি? পক্ষী বিজ্ঞান। হয়ে গেল? তাহলে অর্নিথোলজি মানে পক্ষী বিজ্ঞান। অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ বার্ডস। তাহলে এটাই ছিল আজকের শেষ প্রশ্ন। ভিডিওটা যারা শেষ অবধি দেখলে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে আবার কখনো। থ্যাংক ইউ।